গৌরব রেল স্টেশনের বাইরে আলু পরোটা বানানোর বিজনেস করত। গরম গরম ফুলকপি আলুর পরোটা খেয়ে যান। গৌরবের বাড়িতে ওর মা, মেয়ে আর বউ ছিল। গৌরব সকাল থেকে বিকেল অবধি পরিশ্রম করত, কিন্তু তা সত্ত্বেও নিজের গরিবি দূর করতে পারছিল না। শোনো না, আলু পরোটা বানানোর জন্য না অনেক জিনিসের দরকার পড়ে। তুমি একটা কাজ করো, তুমি সাধারণ পরোটা বানিয়ে বিক্রি করো, যাতে আমাদের খরচা কম হবে আর রোজগারও অনেক বেশি হবে। না, আমি এটা করতে পারবো না। সাদা পরোটা খেতে কেউ ভালোবাসে না, বুঝেছো? আর বাবাও তো ফুলকপি আর আলুর পরোটাই বিক্রি করতো, সেজন্য আমিও তাই করব। গৌরবের কাছে অনেক রকমের গ্রাহক আর ওদের অনেক রকমের ডিমান্ড থাকতো। শোনো ভাই, আমার পরোটাতে একটু ফুলকপি আর আলু বেশি করে ভরে দিও। আর আমার একটু পরোটার সাথে তরকারিও লাগবে। আমাকে পরোটার সাথে একটু আচার দিও। আমার পরোটার সাথে দই লাগবে। গৌরব কখনো কখনো গ্রাহকদের ডিমান্ড শুনে অস্থির হয়ে পড়ত। আপনার যদি পরোটার সাথে তরকারি চাই, তাহলে আলাদা করে টাকা দিতে হবে। আমি আলাদা করে টাকা দেব না। দেখতে পাচ্ছ তোমরা সবাই, এই গৌরব তো তরকারির জন্য আলাদা করে টাকা চাইছে। চলো চলো, আমরা এখানে আর খাবার খাবো না। আরে শোনো, তোমরা সবাই কোথায় যাচ্ছ? আরে দাঁড়াও। একদিন গৌরব খুব নিরাশ হয়ে বাড়ি ফেরে। কি হলো? পরোটা খাওয়ার গ্রাহক দিনের পর দিন কম হয়ে যাচ্ছে। গ্রাহকরা টাকাও দিতে চাইছে না, কিন্তু ওদের পরোটার সাথে তরকারি, দই, আচার সব কিছু চাই, বুঝতে পেরেছ? চলো কোথাও বাইরে গিয়ে ঘুরে আসি, একটু মুড ফ্রেশ হয়ে যাবে। আমাদের কাছে অত টাকাও নেই যে কোনো ট্যুরিস্ট প্লেসে আমরা ঘুরতে যেতে পারি। তোমার বাড়ি থেকেই বরং একটু ঘুরে আসি। গৌরব নিজের শ্বশুর বাড়িতে ঘুরতে গেল, যেটা একটা গ্রামে ছিল। রাস্তায় গৌরব আর ওর বউয়ের তেষ্টা পেল। ওরা কোথাও ঝর্ণার আওয়াজ শুনতে পেল। এই ঝর্ণার শব্দটা পূর্ব দিক থেকে আসছে। গৌরব আর ওর বউ পূর্ব দিকে যেতে লাগলো। জঙ্গলের পেছনে ওরা একটা ঝর্ণা দেখল। এই ঝর্ণাটা দেখতে তো দারুণ। গৌরব আর ওর বউ মন ভরে জল খেয়ে তেষ্টা মেটালো আর হাত পাও ধুয়ে নিল। যখন ওরা যাওয়ার জন্য তৈরি হলো, তখন ওরা কারোর আওয়াজ শুনতে পেল। এই আওয়াজ ঝর্ণার পেছন থেকে আসছে। ঝর্ণার ভেতরে ঢুকে দেখতে হবে, তবেই বোঝা যাবে যে ওপারে কে রয়েছে। কিন্তু ঝর্ণার ভেতরে ঢোকাটা বিপজ্জনকও হতে পারে। না না না, এটা কোনো রকমের জাল হতে পারে। তখনই ঝর্ণা থেকে একটা আওয়াজ আসে। না না, এটা কোনো জাল নয়। আমাকে সাহায্য করো, আমি একজন সাধু। আমাকে এখান থেকে মুক্তি দাও। ঝর্ণার ভেতরে আমাকে যেতেই হবে। আমি যদি ওখানে বন্দি থাকতাম, তাহলে আমি কি এটা চাইতাম না যে আমায় কেউ মুক্তি করুক? গৌরব ঝর্ণার পাড়ে গেল। ও দেখতে পেল একজন সাধুকে কাঁটাদার লাঠির সঙ্গে বাঁধা আছে। সাধুর পিঠ থেকে রক্ত ঝরছিল। তুমি কে, আর এখানে কি করে চলে এলে? আমি সবকিছু বলবো, আগে তুমি আমাকে এখান থেকে মুক্তি দাও। গৌরব দড়ি কেটে দিল আর সাধু আজাদ হয়ে গেলেন। তোমাকে অসংখ্য ধন্যবাদ। আমি একজন সাধু, আর আমার কাছে কিছু অদ্ভুত শক্তি আছে। আমি মানুষের ইচ্ছা পূরণ করতে পারি। যে কয়েকজন আমার সুযোগ নিয়ে বাজে কাজ করার জন্য চেষ্টা করেছিল, যখন আমি ওদের কথা না শুনি, তখন ওরা আমাকে এই ঝর্ণার পেছনে বন্দি করে দেয়। তোমার কাছে যখন অদ্ভুত শক্তি রয়েছে, তখন তুমি নিজেকে কেন রক্ষা করতে পারোনি? আমি আমার শক্তির প্রয়োগ নিজের জন্য করতে পারি না। আচ্ছা সাধু বাবা, আমি এখন আসছি। আমাকে শ্বশুর বাড়ি যেতে হবে, আর দেরিও হয়ে যাচ্ছে। আরে তুমি খালি হাতে কেন যাচ্ছ? তুমি আমাকে সাহায্য করেছো, তুমি বলো আমি তোমায় কি সাহায্য করতে পারি। তোমার যদি কোনো ইচ্ছা থাকে তাহলে বলো আমায়। না সাধু বাবা, আমি আসলে খেটে খুঁটে আমার জীবনে কিছু একটা করতে চাইছি। সাধু গৌরবের কাজে অনেক খুশি হলো, আর উনি মনে মনে গৌরবকে আশীর্বাদ দিলেন। গৌরব নিজের শ্বশুর বাড়ি থেকে ফিরে আসার পর আবার আলু পরোটার বিজনেস শুরু করে দিল। আসুন, গরম গরম ফুলকপি আলুর পরোটা খেয়ে যান। আসুন আসুন। গ্রাহক আবার অনেক রকমের ডিমান্ড করতে লাগলো। আরে ভাই, পরোটার সাথে আমার তরকারিও লাগবে। তরকারি তো আর নেই। তক্ষুনি হঠাৎ করে ওই পরোটার থালায় একটা সবজির বাটি রয়ে গেল। আমার পরোটার সাথে দই লাগবে। আমার কাছে দই নেই। আর তক্ষুনি ওই পরোটার থালায় এক বাটি দই চলে এলো। আমার পরোটার সাথে আচার লাগবে। আমার কাছে আচার নেই। এটা বলা মাত্রই ওই প্লেটে আচারের বাটি চলে এলো।
সমস্ত লোকেদের মাথা ঘুরে গেল। এসব হচ্ছেটা কি? আমি তো এদেরকে তরকারি, দই আর আচার দিইনি, তাহলে এদের প্লেটে এসব চলে এলো কোত্থেকে? তক্ষুনি ওখানে ওই সাধু বাবা এলেন যাকে গৌরব ঝর্ণার পেছনে গিয়ে আজাদ করেছিল। বাচ্চা, আমাকে দুটো পরোটা দাও তো, তরকারি, আচার আর দই দিয়ে দিও। এইটুকু বলে সাধু অদৃশ্য হয়ে গেলেন। গৌরব বুঝতে পারল যে এই সব চমৎকার ওই সাধু বাবার কারণেই হয়েছে। গৌরবের পরোটা খাওয়ার জন্য ওখানে ভিড় জমা হয়ে যায়। সবাই পরোটা খাওয়ার জন্য ওখানে চলে আসে। পরোটার সঙ্গে ওরা দই, সবজি, আচার সবকিছু ওরা পেয়ে যেত আর ওরা মজা করে খেত। ওরা খুব খুশি হলো। গৌরব খুব ভালোভাবে পরোটার বিজনেস করে টাকা ইনকাম করলো। কয়েকদিনের মধ্যেই গৌরব ধনী লোক হয়ে গেল। গৌরব সবাইকে সবকিছু সত্যি বলে ফেলল যে এই চমৎকার একজন সাধুর কারণে হয়েছে, যে নাকি গৌরব ঝর্ণার পেছনে গিয়ে মুক্ত করেছিল। ওই সাধু ঝর্ণার কাছেই ধ্যানে বসে তপস্যা করতে লাগলেন। গৌরবের পাশেই দীপক নামের একজন লোক ঠেলা লাগাতো। দীপকও পরোটাই বিক্রি করত। দীপক ভাবল যে যদি ও গৌরবের মতো বরদান পেয়ে যায় তাহলে ও তাড়াতাড়ি ধনী হয়ে উঠবে। দীপক গৌরবের কাছে গেল আর ও কথায় কথায় ওই জায়গাটার কথা জানতে পারল যেখানে ঝর্ণা ছিল। দীপক বন্দুক নিয়ে সাধুর কাছে পৌঁছল। তুমি কে আর এখানে কেন এসেছো? শোন বুড়ো, আমার নাম হলো দীপক। আমি গৌরবের পাশেই আমার ঠেলাটা লাগাই। তুই গৌরবকে বরদান দিয়ে খুব খারাপ করেছিস। তুমি ভুল ভাবছো। গৌরব একজন ভালো মানুষ আর পরিশ্রমী মানুষ। ও আমার কাছ থেকে কোনো বরদান চায়নি। আমি শুধু ওকে এই বরই দিয়েছি যে ও যেন সারা জীবন সুখে থাকতে পারে। আমার সামনে বেশি ফটর ফটর করিস না তো বুড়ো। চুপচাপ আমাকেও লাখপতি হওয়ার জন্য আশীর্বাদ দে, না হলে বন্দুকের গুলি দিয়ে তোর খুলি উড়িয়ে দেব। এইভাবে আশীর্বাদ প্রাপ্ত করা যায় না। মনে হচ্ছে তুই এইভাবে কথা শুনবি না। দীপক সাধুর গলা টিপে ধরল আর ওর গলা টিপতে টিপতে ওকে বলল, তাড়াতাড়ি আশীর্বাদ দে, না হলে আমি তোকে প্রাণে মেরে ফেলবো। ঠিক আছে, আমি তোকে আশীর্বাদ দিচ্ছি। দীপক ফিরে আসার পর অনেক খুশি হয়ে নিজের ঠেলা লাগালো। দীপক যখন গ্রাহকদের প্লেটে পরোটা দিত তখন প্লেটে পরোটার জায়গায় সাপ চলে আসে। যতবার দীপক প্লেটে পরোটা রাখে প্রত্যেকবার পরিণাম সেটাই হচ্ছিল। লোকেরা দীপকের পরোটা একদম খাওয়া ছেড়ে দিল। এখন সমস্ত গ্রাহক গৌরবের ঠেলাতে গিয়ে খেত আর গৌরব দেখল যে গ্রাহকদের সংখ্যা অনেক বেড়ে গেছে। তখন গৌরব দুটো চাকর রেখে একটা রেস্টুরেন্ট খুলে ফেলল আর এইভাবে নিজের পরিশ্রম দিয়ে সততার সঙ্গে নিজের জীবন ভালো করে তুলল। মুকুন্দের তাল গাছের বাগান ছিল। ও তাল গাছে উঠে তাল পাড়ত আর তারপর এই তাল ব্যবসায়ীদেরকে বিক্রি করে টাকা রোজগার করত। আরে ভাই, এবার তুমি বেশি তাল দেওয়ার ব্যবস্থা করো। বাজারে তালের চাহিদা বেড়ে গেছে। ঠিক আছে স্যার, কাল থেকে বেশি তাল দেওয়ার চেষ্টা করব আমি। ঠিক আছে। মুকুন্দ আর ময়ূরীর একটা মেয়ে ছিল, মিনা। মিনা, কোথায় তুই? এক্ষুনি তো এখানেই ছিল। মনে হয় বান্ধবীদের সাথে খেলতে গেছে। কিন্তু তোমার ওকে দিয়ে কি দরকার? আরে ও তাল খেতে চেয়েছিল, তাই দেখ ওর জন্য কিছু টাটকা তাল পেড়ে নিয়ে এসেছি। তক্ষুনি মিনা, আরে বাহ, তাল! এই সবগুলো আমি খাবো। হ্যাঁ, তোর জন্যই এনেছি, আস্তে আস্তে খা। গ্রীষ্মকাল হোক বা বর্ষা, মুকুন্দ সব ঋতুতে তাল গাছে উঠত। একদিনের কথা, টানা 2 দিন ধরে বৃষ্টি থামছিলই না। ভগবান করুক এর বৃষ্টি তাড়াতাড়ি বন্ধ হয়ে যাক। আজকে গাছে সাবধানে ওঠো, সব ডাল ভেজা থাকবে। হ্যাঁ, সাবধানেই চড়বো। আমি কি নতুন নাকি? আমি জানি তুমি সব জানো, তাও খেয়াল রেখো। হ্যাঁ আমার সোনা বউ, তুমি চিন্তা করো না, আমি যাব আর আসব। ঠিক আছে। মুকুন্দ তাল গাছে উঠতে শুরু করলো আর এক এক করে সাবধানে তাল পাড়তে শুরু করলো। কিছু সময় কেটে গেল। তারপর হঠাৎ মিনা ওখানে পৌঁছলো। বাবা! মিনার আওয়াজ শুনে মুকুন্দের ধ্যান সরে গেল
আর ও পা পিছলে সোজা মাটিতে পড়ে গেল। বাবা! মিনা সঙ্গে সঙ্গে কিছু গ্রামবাসীকে ডাকলো। সবাই দৌড়ে এলো। কাকা, বাবা পড়ে গেছে। গ্রামবাসীরা দৌড়ে ওখানে পৌঁছলো। মুকুন্দের অপারেশন করা হলো, কিন্তু এবারও আর নিজের পায়ে কোনোদিন দাঁড়াতে পারবে না। এবার কি হবে? এবার আমাদের সংসার কিভাবে চলবে? তুমি চিন্তা করো না, কিছু না কিছু নিশ্চয়ই হবে। ভগবান আমাদেরকে দুঃখ দিয়েছে, তখন উনিই রাস্তা দেখাবেন। কিন্তু কিভাবে? আমি পঙ্গু হয়ে গেছি, এর থেকে তো মৃত্যু হলেই ভালো হতো। এরকম বলো না, তুমিই আমাদের জীবন। ময়ূরী আর মুকুন্দ চিন্তায় ছিল যে ওদের জীবন এরপর কি করে চলবে। কিছুদিন পর মুকুন্দকে বাড়ি আনা হলো। ময়ূরী আর মুকুন্দের জমানো সব টাকা ওর চিকিৎসায় শেষ হয়ে গেছিল। আমি কোথাও কাজ খুঁজবো। তুমি বাইরের কাজ আর ঘরের কাজ একা কি করে সামলাবে? আমি কিছু না কিছু করে নেব। কিছু তো এমন কাজ হবে যেটা আমি এই অবস্থাতেও করতে পারবো। না না, তুমি বিশ্রাম নাও। না ময়ূরী, আমি এইরকম ভাবে তোমার উপর বোঝা হতে পারবো না। কিন্তু এরকম অবস্থায় তুমি কি বা করতে পারবে? কিছু তো একটা করতেই হবে। পরের দিন থেকে ময়ূরী কাজ খুঁজতে শুরু করে দিল। ও অনেক দোকান আর কারখানায় গেল, কিন্তু ও কোথাও কোনো কাজ পেল না। আমি কোনো কাজ তো পাচ্ছি না, ভাবছি কোনো ব্যবসাই শুরু করে দিই। কি রকম ব্যবসা? আমি কি তোমাকে কোনোভাবে সাহায্য করতে পারি? আজকে বাজারে পকোড়ার দোকান দেখেছিলাম, অনেক ভিড় ছিল। আমিও তো ভালো পকোড়া বানাতে পারি, তো আমি যদি পকোড়া বিক্রি করি? করতে তো পারো, কিন্তু সবাইকার দোকানের পাকোড়া খুবই পছন্দ, তাই তোমাকে নতুন কিছু করে পাকোড়া বানাতে হবে। নতুন কিরকম? যেমন চাইনিজ পাকোড়া হয়, যেটা বাচ্চারা খুব পছন্দ করে, ওরকম কিছু একটা। এরকম কিছু। মিনা, তুই বল, তোর আর কি খেতে ভালো লাগে? আমার তো ম্যাগি ভালো লাগে। ম্যাগি পকোড়া কেমন হবে? ম্যাগির পাকোড়া ওরকমটা হয় নাকি? হ্যাঁ, তাও আবার খুব মুচমুচে। যা মিনা, দৌড়ে এক প্যাকেট ম্যাগি নিয়ে আয়। মিনা ম্যাগি কিনতে চলে গেল, আর কিছুক্ষণ পর দুটো ম্যাগির প্যাকেট নিয়ে এলো। ময়ূরী ম্যাগি সেদ্ধ করলো, শুকিয়ে কিছু মশলা মিশিয়ে রেখে কড়াইতে ম্যাগি পকোড়া ভাজতে শুরু করে দিল। মিনা এক দৃষ্টিতে ওর মায়ের হাত দেখছিল। যখনই ম্যাগির পকোড়া ভেজে বাইরে এলো, মিনা ঝট করে একটা পকোড়া তুলে খেতে শুরু করে দিল। আরে আরে, গরম, খুব সুস্বাদু হয়েছে মা, বাহ। মিনা একটা ম্যাগি পকোড়া নিজের বাবাকেও দিল। এটা তো সত্যিই খুব সুস্বাদু। হ্যাঁ, আমি বলেছিলাম না যে এটা খুব সুস্বাদু হয়। এই ম্যাগি পকোড়া কি বাজারে বিক্রি হবে? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই, এটা তো আগুন লাগিয়ে দেবে। ময়ূরী এটা শুনে খুশি ছিল। কিছুদিন পর ময়ূরী আর মুকুন্দ মিলে বাজারে ম্যাগি পকোড়ার স্টল বসালো। এটা কি আন্টি? ম্যাগি পকোড়া। ম্যাগির পকোড়া? হ্যাঁ। এক প্লেট দাও আমাকে। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই, নাও। ময়ূরী ওই মেয়েটাকে ম্যাগি পকোড়া দিল। বাহ, খুব সুস্বাদু খেতে, আজ অব্দি এরকম পকোড়া কোথাও খাইনি। ওই মেয়েটাকে দেখে আরো অনেক লোক ময়ূরীর ম্যাগি পকোড়া খেতে এলো। কাকিমা, এটা তো হ্যাপি। মুকুন্দ ম্যাগি পকোড়া ভাজতে ময়ূরীকে সাহায্য করছিল। ও পঙ্গু ছিল। প্রথম দিন ময়ূরী আর মুকুন্দের ভালো রোজগার হয়েছিল। ওরা খুশি মনে বাড়ি ফিরে এলো। ভাবতে পারিনি যে আমাদের এত ভালো রোজগার হবে। এই দুঃখের সময় এটাই একটা সুখের বিষয়। বাবা, তুমি চিন্তা করো না, আমাদের সব দুঃখ কেটে যাবে, তুমিও ঠিক হয়ে যাবে। পুরো পরিবার আশার আলোর প্রভাব পড়ছিল। সবাই একসাথে খেটে চেষ্টা করতে লাগলো। ওদের ম্যাগি পকোড়ার ব্যবসা এগোচ্ছিল। গ্রাহকদেরও ভিড় হতে শুরু হলো, আর আশাপাশি ওদের রোজগারও বেড়ে গেল। ম্যাগি পকোড়া তাড়াতাড়ি বিখ্যাত হয়ে গেল। ওদের রোজগার এত বেড়ে গেল যে মুকুন্দের ভালোর থেকে ভালো চিকিৎসা শুরু হয়ে গেল।
এই চিকিৎসায় মনে হয় মুকুন্দ আপনি হাঁটতেও পারবেন, কিন্তু সেট অফ সার্জারি করতে হবে। এই চিকিৎসায় আপনার শরীর ভালো রেসপন্ডও করছে। এই খবরটা পুরো পরিবারের জন্য আনন্দের ছিল। 6 মাস পর আজ ময়ূরী ম্যাগি পকোড়ার বড় দোকান খুলল, আর এই আনন্দ মুকুন্দ আরও বাড়িয়ে দিল। আজ অল্প সময়ের জন্যই মুকুন্দ দাঁড়াতে শুরু করলো। এটা আশার সেই আলো যাতে বোঝা যায় মুকুন্দ খুব তাড়াতাড়ি নিজের পায়ে দাঁড়িয়ে পড়বে। আর এগুলো সব এদের একটা ম্যাগি পকোড়ার জন্য হয়, আর পরেও এই ম্যাগি পকোড়া বিখ্যাতই থাকবে।